এই 3 মাসের এক একটা দিন আমার যে কিভাবে কেটেছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে আমার জীবনের একটি গল্প বলে শোনাবো। সেটি শোনার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আমি প্রিয়া। আজ আমি আপনাদেরকে আমার জীবনের একটি গল্প বলবো। সেটি 2008 সালের ঘটে যাওয়া ঘটনা। তখন আমি সবেমাত্র এসএসসি পরীক্ষা দিব। আমার বাবা একজন ব্যবসায়ী হওয়ায় ব্যবসার সূত্রে ওনার বন্ধুবান্ধবের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য অনেক জায়গায় নিয়ে যেত। সেবার পরীক্ষা দিয়ে ওনার বন্ধুর বাড়িতে বেড়াতে গেলাম। তো আমার বাবা অনেক শিক্ষিত, উনি বিজনেস করার কারণে অনেকটা সময় ব্যস্ত থাকে, তাই তিনি আমাকে পড়াতে পারেন না। তাই আমার জন্য উনি একটা টিচার ঠিক করে দেন, বাসায় এসে পড়াবে। বাবা আমার জন্য যে টিচার ঠিক করেছিলেন তার বয়স খুবই অল্প এবং তার বয়স কম হওয়ায় আমি তাকে ভাইয়া বলে ডাকতাম এবং সেই ভাইয়ার নামে ছিল সুজন। সুজন ভাইয়া তখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। তো ভাইয়া অনেক বেশি হেল্পফুল ছিলেন এবং আমাকে খুব ভালো করে পড়াতেন এবং অন্যান্য ব্যাপারেও যথেষ্ট খেয়াল রাখতেন। তো এভাবে আমার দিন কাটছিল। কলেজে আমি খুব কমই যেতাম। তারপর একবার আমি একটা সমস্যায় পড়ে গেলাম। কলেজে যাওয়ার পথে প্রায় কিছু ছেলেপেলেরা আমাকে বিরক্ত করত। এইসব কারণে হয়তো বাবা আমাকে কলেজে যেতে চাইতো না। আমি বরাবরই ভালো ছাত্রী ছিলাম। তো পড়ালেখায় ভীষণ আগ্রহ থাকায় ভিতরে ভিতরে ভেঙে পড়ছিলাম। ব্যাপারটা নিলে সুজন ভাইয়া খেয়াল করে। হঠাৎ সুজন ভাইয়া বলল, কাল থেকে তুমি আমার সঙ্গে কলেজে যাবে। তো আমি আঙ্কেলকে বুঝিয়ে বলবো। কেন ভাইয়া? তো আমি বললাম, ভাইয়া বলল, এত প্রশ্ন করতে হবে না। তো আমি বলেছি আমার সঙ্গে যাবে, মানে আমার সাথেই যাবে, আর কোনো কথা বলতে হবে না। তারপরের দিন আমি সুজন ভাইয়ের সঙ্গে কথা বললাম। তো ওনার সাথে কলেজে যাওয়ার পর যারা আমাকে বিরক্ত করতো তারা যেন কেমন চুপসে গেল। তারপর থেকে তারা কখনো আমাকে জ্বালাতন করতো না। তো ওনার সাথে কলেজ যাওয়াতে বাবা আমাকে কিছুই বলতো না। সুজন ভাইয়া দারুণ একজন মানুষ, বলা যেতে পারে সে যেন আমার আদর্শ। তো আমরা কলেজ যাওয়ার পথে অনেক কিছুই দেখতাম, যেমন ভাইয়া পথ শিশুদেরকে ডেকে খাবার খাওয়াতেন, তাদের বিশেষ দিনগুলোতেও উপহার দিতেন। তো আমিও মনে মনে ভাবতাম যে আমারও অনেক টাকা হলে আমিও ভাইয়ার মতো পথ শিশুদেরকে খাওয়াবো। এইসবের মধ্যে ভাইয়ার প্রতি মায়া জমে গেল সেটা বুঝতে পারিনি, কিন্তু বুঝতে পারলাম যখন সুজন ভাইয়া টানা 3 মাসের জন্য শহরে গেলেন। তার ভাইয়া অসুস্থ থাকায় তাকে নিয়ে সিঙ্গাপুরে গিয়েছিলেন। এই 3 মাসের এক একটা দিন আমার যে কিভাবে কেটেছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার পড়তে বসতে ভালো লাগতো না, কলেজ যেতে ভালো লাগতো না, এমনকি খাওয়া দাওয়া করতেও ভালো লাগতো না। আমার মা সেগুলো ভালোই খেয়াল করতেন। একদিন তো আমাকে বলেই বসলো, কি রে মা, কি হয়েছে তোর? শরীর খারাপ নাকি? আমি সেদিন মাকে বললাম। সেদিন আমি মায়ের প্রশ্নের জবাব দিতে পারিনি, কারণ সেই উত্তরটা সেদিন আমার কাছেও ছিল না। তো সেই রাত্রে সুজন ভাইয়ার কল আসলো সিঙ্গাপুর থেকে। আমি না বুঝে বাবার কাছ থেকে ফোনটা কেড়ে নিলাম এবং তাকে খুবই বকাঝকা করলাম। বললাম সে এতদিন একটা কলও কেন করেনি, কেনই বা আমার খোঁজ নেয়নি। তো উনি একদম চমকে গেল। সাথে সাথে আমার মা বাবা আমার দিকে হা করে তাকিয়েছিল। হঠাৎ বুঝতে পেরে মায়ের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে আমি দৌড়ে চলে গেলাম। তো আমি জানি না সেদিন আমার মা বাবা কিছু আজ করতে পেরেছে কিনা। তো তখন আমি বুঝেছিলাম তো উনি আমার শুধু আদর্শই নয়, আদর্শের চেয়েও অনেক 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 কিছু। মানুষটাকে ধীরে ধীরে এতটাই ভালোবেসে ফেলেছিলাম, সেদিনই প্রথম বুঝলাম। তো সেদিন থেকেই শুরু হলো অপেক্ষার প্রহর গোনা। কবে আসবে সুজন, কবে থাকে আমার মনের কথা বলবো। তো এভাবেই কেটে গেল প্রায় 3 মাস।
একদিন খবর পেলাম সে নাকি বাসায় ফিরে এসেছে, কিন্তু তার বাবা আর বেঁচে নেই। হঠাৎই ভাবতে থাকলাম, না জানি উনি কতটা কষ্টে আছে। কিছুটা না বুঝে এক বন্ধুর থেকে ওনার বাসার ঠিকানা নিলাম এবং ঠিকানা নিয়ে তাদের বাসায় পৌঁছে গেলাম। ওই যে যাকে দেখেছিলাম সে আর আগের মতো নেই, মুখ ভর্তি দাড়ি, না জানি কত কষ্ট চাপা বুকে। তো উনি আমাকে দেখে হাসলেন, কিন্তু সে তার হাসির আড়ালে কান্নাকে লুকাতে পারেনি। তো হঠাৎ আমি ওনার হাত চেপে ধরলাম। সে চমকে উঠল। সেদিন প্রথমবার আমি ওনার হাত চেপে ধরলাম এবং তাকে তুমি করে বললাম, তুমি একটু স্থির হয়ে বসবে। তো এতটুকু বলতে উনি আমাকে ধরে ঝরঝর চোখে কাঁদতে শুরু করলো আর বলল, আমি আর কিভাবে বাঁচবো বলো তো? সেই 5 বছর বয়স থেকে বাবাই আমার একমাত্র সম্বল ছিল, সেও আমাকে ছেড়ে চলে গেল। আমি কিভাবে বাঁচবো বলো তুমি? তো আমিও সেদিন সবকিছু চিন্তা ভাবনা না করে তাকে জড়িয়ে ধরেছিলাম আর মনে মনে বলেছিলাম, আমি তো আছি, এবার না হয় তুমি আমার জন্য বাঁচবে। হঠাৎ আমাকে নিজের থেকে ছাড়িয়ে কোথায় জানি চলে গেল। আমি 1 ঘন্টা বসে থাকার পরেও সে আর আসেনি। তো উনি না আসার কারণে ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে ফিরে আসলাম। ভয় হচ্ছিল, ও কেন এমনটা করেছিল? তাহলে কি ও আমায় ভালোবাসে না? যদি ভালোই না বাসবে তাহলে এভাবে জড়িয়ে ধরে কান্না করলো কেন? তো ঠিক করলাম, এরপর যেদিন উনি আমাকে পড়াতে আসবে সেদিনই হয়তো আমি আমার মনের সমস্ত কথা ওনাকে বলবো। ও যেন আমাকে সমস্ত দুঃখের অর্ধেক ভার আমাকে দিয়ে দেয়। তারপর উনি আর কোনোদিনও আমাদের বাসায় আসেনি। একদিন শুনলাম উনি আসবে, সেটা শুনে আমার খুশির সীমা ছিল না। সেদিন আমি একটি সবুজ রঙের শাড়ি পরলাম, হাত ভর্তি সবুজ চুড়ি পরলাম, কেননা উনি একবার বলেছিল সবুজ রং খুবই পছন্দ। নিজেকে একবার আয়নায় দেখে ভাবলাম, আজ হয়তো উনি আমাকে দেখলে নিশ্চয়ই ফিরিয়ে দিবে না। তারপর সারা বিকেল আমি ওনার অপেক্ষায় ছিলাম, কিন্তু সে আর আসলো না। রাতে যখন মন খারাপ করে শুয়েছিলাম, নিলয় এসেছিল, সুজন এসেছিল। সে চাকরির জন্য বরাবরের মতো চট্টগ্রামে চলে গেছে আর আমার জন্য এটা বই দিয়ে গেছে। কেন জানো না, মনে হচ্ছিল সেটাতে কিছু একটা আছে। বইটা তন্ন তন্ন করেও কিচ্ছু পেলাম না, কিন্তু শেষের পাতায় লেখা ছিল, ভালোবাসার চেয়েও স্নেহের ওজন বেশি ছিল। তোমার বাবা মা আমাকে যে স্নেহ দিয়েছে, আমি তাদের স্নেহকে অসম্মান করতে পারবো না। এখন তোমার বয়স কম, যখন তুমি বড় হবে তখন এর অর্থ বুঝতে পারবে। তুমি আমাকে যে আদর্শের জায়গায় রেখেছিলে, আমি তোমার সেই আদর্শকে ভাঙতে পারবো না। আমি চাই তুমি যেদিনই পৃথিবী অনেক বড়, যদিও হয়তো কোনোদিন তোমার সাথে দেখা হয়, তাহলে তুমি সেই আদর্শের দৃষ্টিতে আমার দিকে তাকাও। ভালো থেকো, আর সেদিনই সেই 15 মিনিটের বিব্রত সময়টাকে ভুলে যেও। এটি তোমার ক্ষমা পাঠ। ব্যাস এতটুকুই লেখা ছিল। আমি সেদিন অনেকবার চিঠিটা পড়েছিলাম, বারবার বোঝার চেষ্টা করেছিলাম কোথাও ভালোবাসার এতটুকু চিহ্ন আছে কিনা। সবটাই ধোঁয়াশা মনে হয়েছিল। মাঝখানে কেটে গেছে 13টা বছর। আজ আমি 2টো বাচ্চার মা। এখনো আমি ওনার দেওয়ার বইটা যত্ন করে রেখেছি। আজ একজন মা হয়ে বুঝি স্নেহের ওজন অনেক বেশি।